নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের ওয়ার্কশপ শুরু হচ্ছে। আজকে অষ্টম দিন। আমাদের বক্তা মাননীয় অধ্যাপিকা শ্রীমতী বিজয়া গোস্বামী মহাশয়া। আমি ম্যাডামকে অনুরোধ করছি, ম্যাডাম আপনি আপনার সেশন শুরু করুন প্লিজ। ধন্যবাদ। আজকে তো মোটামুটি যা আমরা 8 দিন আলোচনা করেছি সেটা একটু ওয়াইন্ড আপ করব। তো কাজেই তার মধ্যে যদি কিছু মনে হয় যে আরো আপনাদের কিছু জানবার আছে বা বলার আছে, তাই বলার কিন্তু অনেক সময় দেব। তার আগে আমি দু এক কথা যা বলবার বলে দিই। এই আলোচনা শুরু করার আগে এবং চলাকালীনও অনেকে বলেছেন যে পাশ্চাত্য একটু ধ্যান ধারণাগুলো আলোচনা করতে। তা আমি কিছুটা করেছি এবং আরো একটু আজকে বলছি একটু শুরু থেকে। মোটামুটি অ্যারিস্টটলের সময় অ্যারিস্টটল কি বলেছেন নাট্য সম্বন্ধে, নাট্য সম্বন্ধে বেশি বলেছেন। তার যে গ্রন্থটি আছে পোয়েটিক্স অন দি আর্ট অফ পোয়েট্রি, সেখানে কি তিনি গোড়াতেই বলছেন যে কাব্য নাটক যাই বলা যাক এগুলো সবই হচ্ছে ইমিটেশন বা অনুকরণ। আমরা দেখেছি যে ভরত বলছেন অভিনয় হচ্ছে অবস্থার অনুকরণ, অবস্থানুকার, অবস্থানুকার এবং অন্যান্য নাট্যশাস্ত্রকাররা তাই বলছেন বাস্তব অবস্থার অনুকরণ। কিন্তু অনুকরণ তার মধ্যে নিশ্চয়ই একটু তফাৎ থাকবে। যেমন সেই ছবিটা তার একেবারে কিন্তু শিল্পী যখন আঁকেন, শিল্পী তখন কোনো ব্যক্তিকে আঁকতে গেলে তার সম্বন্ধে তার সেই শিল্পীর যেরকম ধারণা সেই দৃষ্টিভঙ্গি থেকে তিনি আঁকেন, কাজে সেটা একেবারে হুবহু ফটোগ্রাফের মতো হয় না। যাই হোক, সেই রকম আর কি নাটক কাব্য এগুলো সবই অনুকরণ বটে, কিন্তু একেবারে হুবহু অনুকরণ নয়, বলা যেতে পারে অনুভাব। পরে সেটা সম্বন্ধে যা মনে হয় আমাদের। অনুভব কথাটা তো আমরা নাট্যশাস্ত্রেও পেয়েছি। আর যেটা ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, ইমোশন রিকল্ড ইন ট্র্যাঙ্কুইলিটি, যখন মনে শান্তি আছে তখন আমাদের মধ্যে আবেগটা নেই, সেই আবেগটা তখন কেটে গেছে, তখন যদি আমরা রচনা করি কাব্য, সেটাই হয় যথাযথ কাব্য। যাই হোক, যে কথা বলছেন অ্যারিস্টটল, তিনি বলছেন এপিক অ্যান্ড ট্র্যাজিক পোয়েট্রি, কমেডি টু, dithyrambic poetry, and most music composed for the flute and the lyre can all be described in the general terms as forms of imitation or representation. এগুলো সবই হচ্ছে কোনো না কোনো ভাবে অনুকরণ হচ্ছে, কিন্তু সে ওদের পার্থক্য হচ্ছে, however they differ from one another in three respects, either in using different media for the representation, or in representing different things, or in representing them in entirely different ways. এখানে তো সঙ্গীতের কথাও বলা হয়েছে। মিউজিক বলছেন ফ্লুট অ্যান্ড লায়ার। তো ফ্লুট অ্যান্ড লায়ার মানে তার যন্ত্র যেগুলোকে আমরা বলি সুশিরো, এবং কি বলে বাঁশি আর লায়ার। বাঁশি হলো যেটাতে ফু দিয়ে বাজায়, সেরকম সমস্ত যন্ত্রকেই আমরা ফ্লুটের মধ্যে আনতে পারি, যা যা ছিল তখন। আর লায়ার যেটা তারের যন্ত্র। এখন এইগুলোর মধ্যে মোটামুটি আমরা সমস্ত বাদ্যযন্ত্র এবং গানকেও কেনই বা ফেলবো না। এটা হলো একটা বিশেষ একটা বলা যেতে পারে একটা অনুকরণের একটা ধরন। হ্যাঁ, ডিফারেন্ট মিডিয়া, একটা বিশেষ মিডিয়া, সঙ্গীত বাদ্যযন্ত্র দিয়ে কিছু অনুকরণ করা। কি কি অনুকরণ করা হচ্ছে? পাখির ডাক বা এই ধরনের জিনিস অনুকরণ করা যায়, বা যুদ্ধ হচ্ছে সেই ঝনঝনার শব্দ অনুকরণ করা যায়। আর তো কিছু অনুকরণ করা যায় না, আমাদের মনের যে ভাব সেটাকে ধরে রাখা যায়, এইটুকু বলা যেতে পারে। এছাড়া নানান ভাবে বিভিন্ন জিনিসকে বর্ণনা করা যায়। কোনো ব্যক্তির মহত্ব বর্ণনা করা যায়, অথবা যারা একটু
দুশ্চরিত্রের লোক তাদের বর্ণনা করা যায়, কিংবা তাদের একেবারে ভিন্ন ভিন্ন ভাবে তাদের দেখানো যেতে পারে। এরকম ভাবে নানান ভাবে আমরা দেখি যে এইটা হতে পারে। এবং সেখানে কি করা হয়, সেখানে একটা কথা ব্যবহার করেছেন অ্যারিস্টটল। তিনি বলেছেন যে men as represented as not as they are but as they should be, বা বলেছেন as better than they are or worse than they are। মানুষ যেমন হুবহু সেই রকম বর্ণনা না করে, কারণ সে তো মানুষ রোজ দেখতেই পাচ্ছে, তাহলে ব্যাপারটাই একঘেয়ে হয়ে যায়। অনুকরণটা কিরকম হবে, হয় দেখানো হবে কোনো ব্যক্তিকে বা চরিত্রকে সে আরো সাধারণ মানুষের থেকে আরেকটু উঁচু পর্যায়ে নিয়ে গিয়ে দেখানো হবে, অথবা খুব তুচ্ছ করে হাস্যকর করে দেখানো যেতে পারে। এই নানান ভাবে এরকম বর্ণনা করা যেতে পারে। যেমন বলছে যে ছবি আঁকার ক্ষেত্রে এটা হয়, তিনি কিছু কিছু শিল্পীর নাম করেছেন, তারা কেউ কেউ সাবজেক্টকে এমন এঁকেছেন সে যেমন তার থেকেও ভালো, আর যারা এমনও আছেন তারা এমন এঁকেছেন যে যেমন দেখতে তার চেয়ে খারাপ। সেটার মধ্যে শিল্পীর নিশ্চয়ই একটা ফ্রিডম রয়েছে, একটা স্বাধীনতা রয়েছে। তো এইরকম ভাবে নানান ভাবে অনুকরণের ব্যাপারটা গ্রহণ করে নিয়ে, যেটা আমরা নাটকের ক্ষেত্রে, কাব্যের ক্ষেত্রে দেখেই থাকি, আমাদের দেশেও বলা হয়েছে, সেটা আমরা দেখেছি যে এখানে ট্র্যাজেডি এবং কমেডি এই দুটোকে নিয়ে বিশেষ করে বলছি, কারণ ট্র্যাজেডি, বিশেষ করে গ্রিক ট্র্যাজেডি খুবই বিখ্যাত জিনিস, এবং পরবর্তীকালে পাশ্চাত্য যে সমস্ত ট্র্যাজেডি লেখা হয়েছিল তার মূল ছিল গ্রিক ট্র্যাজেডির মধ্যে। সেখানে নায়কের চিত্র যেমন ভাবে আঁকা হয়েছে সেইভাবে আমরা দেখেছি যে এলিজাবেথের এজেও এই ধরনের জিনিস রয়েছে, এবং আধুনিক যুগেও এরকম রয়েছে। তো এখানে এই জিনিসটা থাকে ট্র্যাজেডির ক্ষেত্রে। ট্র্যাজেডির ব্যাপারে এখন খুব ডিটেলে আলোচনা করব না, যেহেতু আমরা এখন ওই হাসির ব্যাপারটা নিয়েই আলোচনা করছি। কমেডির মধ্যে আমরা কি পাচ্ছি, এখানে বলছেন অ্যারিস্টটল বলছেন comedy represents the worst types of men. Worse, however, not in the sense that it embraces any and every kind of badness, but in the sense that the ridiculous is a species of ugliness or badness. পরিষ্কার বলেই দিচ্ছেন মানুষকে খুব খারাপ ধরনের মানুষ যারা, তাদেরই দেখানো হচ্ছে। আমরা এর আগের দিন প্রহসন আলোচনা করেছি যখন, তখন আমরা সেটাই বলেছিলাম যে প্রহসনে যে মানুষগুলিকে দেখানো হচ্ছে তারা সবাই মন্দ চরিত্র, কেউ ভালো না। তাদের কেউ ঠক, কেউ জোচ্চোর, কেউ দুশ্চরিত্র, নানা রকমের আজে বাজে লোককে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেটা অ্যারিস্টটল বলছেন যে তাদের মন্দ হওয়াটা ঠিক ওইভাবে মন্দ নয়, কিন্তু এইভাবে এমন ভাবেই তাদের দেখানো হচ্ছে যাতে করে তারা সবাই হাস্যকর হয়ে যায়, এবং তারা যা করছে সেটা হাস্যাস্পদ ব্যাপার হয়। For the ridiculous consists in some form of error or ugliness that is not painful or injurious. তিনি বলছেন যে যেটা রিডিকুলাস, যেটা হাস্যকর, যেটা হাস্যাস্পদ, সেই যে জিনিসটা সেটা কেমন ভাবে প্রকাশ করা যায়, সেটা এমন ভাবেই প্রকাশ করতে হবে তার মধ্যে একটা ভুল রয়েছে, ত্রুটি রয়েছে, তার মধ্যে একটা কোনো কথা থাকে, একটা কমিক, একটা ট্র্যাজিকটা মুখটা বাঁকানো কান্নার মতন করে, আর কমিকটা হাসির মতো। সেটা ডিস্টর্টেড এন্ড আগলি বাট কজেস নো পেইন। এটা হাস্যকর দেখতে, কিন্তু সেটা দেখে কারোর ব্যথা লাগে না, সেটা দেখে কষ্ট হয় না, যন্ত্রণা হয় না। এখন ট্র্যাজেডি নানান ভাবে তার ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আমরা যাচ্ছি কমেডির কথাই সোজা বেশি বিস্তারিত এতে না গিয়ে।
কমেডি সত্যি বলতে কি কমেডি যেরকম ভাবে আমরা পেয়েছি গ্রিক যুগে, তার থেকে তো পরবর্তীকালে কমেডির অনেক পরিবর্তন হয়েছে। সেটা সব ধরনের সাহিত্যেই মনে হয় হয়েছে। এখন এই যে কমেডির কথা বলছি, সেখানে সেখানে ট্র্যাজেডি আর কমেডির মধ্যে তফাৎটা যে হচ্ছে, প্রথমত ট্র্যাজেডি শব্দটা এসছে ট্র্যাগস বা ট্র্যাজস, যেটার মানে হচ্ছে ছাগল, মানে পুরুষ ছাগল। কারণ তখন যখন ট্র্যাজেডি অভিনয় করা হতো, সেই অভিনয়ের মধ্যে যে যারা প্রাইজ পেত সেই কম্পিটিশনে, তাদের একটা ছাগল দেওয়া হতো, সেটা কেউ কেউ বলে থাকে। আর গ্রিক ট্র্যাজেডির প্রথম দিকে আমরা দেখি তার মধ্যে আগে বলেছি ডিওনিসিয়াসের যে সহচররা ছিলেন স্যাটায়ার, তারা তারও মানে ছাগল, তারা ছাগলের চামড়ার পোশাক পরে নাচ গান করতো, ঠাট্টা তামাশা করতো। তো এটা বিশেষ করে হোরেস বলছেন, তিনি বলছেন যে আগে তো শুধু ওই ছাগলের জন্য লোকে এই কম্পিটিশনে নামতো, এখন কিন্তু এটা নাটকের ধারা ধরনটা অনেক রকম অনেকটা পাল্টে গেছে। তো সাধারণত ট্র্যাজেডিতে আমরা দেখি যে যেটাকে বলা হয় ক্যাথারসিস, সেই জিনিসটা প্রয়োগ হয়। ক্যাথারসিস কাকে বলে? একটা এটা এই কথাটার মধ্যে একটা এটা চিকিৎসা জগতের একটা পরিভাষা। তখন বিশ্বাস করা হতো যে যে ধরনের একটা রোগ হয়েছে, তাতে একটা শরীরের একটা কোনো রকমের আমরা যাকে বলি ধাতু বা এরকম ধরনের কিছু ধাতু বা এরকম কিছু বলি, সেই রকমের বা হিউমার বলে যাকে, সেটা কখনো শরীরে বেড়ে গেলে তখন শরীর অসুস্থ হয়ে পড়ে। এই কথাটা আগেও বোধহয় আমরা আলোচনা করেছি। তখন কি করা হয়, তখন সেটাকে যাতে করে দেহ থেকে বার করে দেওয়া হয়, সেটাকে বলা হয় ক্যাথারসিস। তো এখন আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, আমার বাল্যকালে দেখেছি। আমার দাদামশাই যখন হাই প্রেশার হয়েছিল, তখন কপালে জোঁক লাগানো হয়েছিল ওই বাড়তি রক্তটা টেনে নেবে বলে, এবং এটা ডাক্তারেরই বন্দোবস্ত, এটা মানে হাতুড়ে ব্যবস্থা কিছু না, তখন এরকমই হতো। তো এই যে জিনিসটা, যে শরীর থেকে যে মন্দ যে জিনিসটা সেটাকে বার করে দেওয়া, এটা কি বলা হতো ক্যাথারসিস। এটাই নাটকের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে। এখানে ক্যাথারসিস কিভাবে কাজ করছে, যে মানুষের ভেতরে যে সমস্ত অনুভূতি আছে তার মধ্যে কতগুলো অনুভূতির একেবারে খুব বাড়িয়ে দিয়ে তারপর সেটা তার সিস্টেম থেকে বার করে দেওয়া। ট্র্যাজেডির ক্ষেত্রে ফিয়ার অ্যান্ড পিটি, এই দুটো জিনিস, এই দুটো অনুভূতি, এই দুটো আবেগ, এই দুটো খুবই আচ্ছন্ন করে দেয় মানুষকে, আমরা জানি। সেই জন্য এগুলোকে সিস্টেম থেকে বার করে দেওয়াটা স্বাস্থ্যকর, এটাই তারা মনে করতেন। যে এখন ফিয়ার পিটির ব্যাপারটা কি, যে এমন একজন নায়ক থাকবেন যার সঙ্গে যারা অভিনয় দেখতে এসেছেন, আমরা যাদের বলি সামাজিক, সেই সামাজিকেরা আইডেন্টিফাই করতে পারে। তারা ভালো মানুষকেও মন্দ মানুষ নন, কিন্তু তাদের একটা মস্ত বড় কোনো ত্রুটি ঘটে গেছে জীবনে, যাকে শেক্সপিয়ার বলেছেন ফেটাল ফ্ল। সেই ফেটাল ফ্ল, সেই মারাত্মক একটি ত্রুটি ঘটার জন্য তাদের একটা মস্ত সর্বনাশের মুখে এসে পড়তে হয়েছে। ইডিপাস বা অইডিপাস যাই বলুন, সেই নাটকটার সঙ্গে সবাই আপনারা পরিচিত আছেন। সেখানে আমরা দেখেছি যে ইডিপাস প্রতি মুহূর্তে প্রতি পদে সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছেন, তারই কৃত
তার অজ্ঞাতভাবে কৃত এক মস্ত বড় পাপের জন্য। কিন্তু তিনি জানেন না তিনি পাপ করেছেন, আদৌ তিনি জানেন না কে পাপী তা খুঁজে বার করতে চেষ্টা করছেন, এবং প্রতি পদে প্রতি মুহূর্তে আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে যে তিনি সেই পাপী যার খোঁজ তিনি করছেন। তো এই কত বড় একটা সর্বনাশের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন তিনি বুঝতে পারছেন না, কিন্তু দর্শক যারা দেখছে তারা বুঝতে পারছে, এবং তারা বলছে, তারা ভীত হচ্ছে তার ভবিষ্যতের কথা ভেবে। তারা তাদের সমবেদনা হচ্ছে সেই ব্যক্তির জন্য যে না জেনে একটা খাদের মধ্যে পড়তে যাচ্ছে। এইটা হলো কমেডি, ট্র্যাজেডি। আর কমেডির ক্ষেত্রে কি হচ্ছে, কমেডির ক্ষেত্রে কতগুলি মানুষকে তুলে ধরা হচ্ছে যারা মন্দ, যাদের মধ্যে ভালো কিছু বলার নেই, তাদের হাস্যাস্পদ করে তুলে ধরা হচ্ছে, যাতে করে আমরা তাদের ভয় না পাই, আমরা যাতে তাদের এড়িয়ে চলতে পারি। যেটা আমি আগে বলেছিলাম, আমাদের দেশে যেটা বলা হয়ে থাকে, সংস্কৃত নাট্যশাস্ত্রে যেটা বলা হয়ে থাকে, এদের আমরা যাতে এড়িয়ে যেতে পারি, এই জন্যে এই মানুষগুলোকে এইভাবে দেখানো হয়েছে। তো আমরা এর আগে সকার সম্বন্ধে আলোচনা করেছিলাম। সকার অতি দুশ্চরিত্র লোক, এবং এটি অতি শয়তান। সে সবার সর্বনাশ করার জন্য ঘুরে বেড়াচ্ছে, কারোর ভালো সে দেখতে পারে না, সে খালি মন্দই করে যায়। কিন্তু তার হাব ভাব আচার আচরণ সমস্ত অত্যন্ত হাস্যকর হয়ে ওঠে। সেই জন্য সেই ভিলেনকে আর আমরা ভিলেন বলে ঠিক ভয় পাই না, আমরা তাকে হাস্যকর একটি চরিত্র হিসেবেই দেখি, এবং সেই হিসেবেই তাকে আমরা পরিহার করে চলতে চেষ্টা করি। এখন এই যে কথাগুলো, এগুলো হলো পাশ্চাত্য ট্র্যাজেডি এবং কমেডির গোড়ার দিকের কথাবার্তা। আর আমাদের যেগুলো, সেগুলো তো আগেই বলেছি নাট্যশাস্ত্রে কি বলা হয়েছে, এবং তার পরবর্তীকালে যে নাট্যশাস্ত্রকার তারাই বা কি বলেছেন, এই কথাও বলেছি। এখন এইসব জায়গাতে আমরা দেখছি হাস্যকর ব্যাপার দেখানো হচ্ছে, ঠিকই প্রহসনে আগাগোড়াই হাস্যকর ব্যাপার দেখানো হচ্ছে। সেখানে লোকগুলো কেউ ভালো না, সবই মন্দ লোক, কিন্তু তাদের হাস্যকর করে দেখানো হচ্ছে। যেমন সবকটা প্রহসন সেদিন আলোচনা করার সুযোগ পাইনি, তার মধ্যে কিছু কিছু এরকম রয়েছে। সব নামকরণ যা করা হয়েছে সেগুলোও তাদের কে কিরকম সেটা বুঝিয়ে দিচ্ছে। যেমন মত্তবিলাস প্রহসনের নামকরণই হয়েছে মাতালদের, কি বলবো, মাতালদের নানা রকম রসের ব্যাপার। তো সেখানে যে সমস্ত চরিত্রগুলোকে ব্যবহার করা হয়েছে তাদেরও সমস্ত নাম ওই রকম উদ্ভট উদ্ভট নাম, যাতে করে তার গোড়া থেকেই আমরা বুঝতে পারি যে ব্যাপারটা একটা হাসির ব্যাপার হচ্ছে, এখানে হাসতে হবে, এখানে কোনো আফসোস করার, দুঃখ করার কোনো জায়গা নেই। যেমন এখানে দেখছি আমরা হাস্যচূড়ামণি নাটকে দেখছি তার থেকে আরো প্রকট হবে যদি আমরা অন্য একটা নাটক দেখি। লটকোমেলক, লটকোমেলক নামে একটি প্রহসন, শঙ্খধর কবিরাজের লেখা। সেখানে দেখছি আমরা গুরুর নাম হচ্ছে সভাসলী, বলতে মোটামুটি বোঝায় যে ঠক জোচ্চোর এরকম। আর তার শিষ্যের নাম হচ্ছে কুলব ব্যাধি, সে তার বংশের ব্যাধির স্বরূপ। সেখানে চিকিৎসক হচ্ছেন জন্তুকেতু, এরকম ধরনের নাম। একজন কাপালিকের নাম হচ্ছে অজ্ঞান রাশি, আর দুজন ব্রাহ্মণের নাম হচ্ছে মিথ্যা রাশি এবং মিথ্যা শুক্ল। তার মানে ব্রাহ্মণরা সব মিথ্যেবাদী, এটাই বোঝানো হচ্ছে। এবং
অবশ্যই সেনাপতি যিনি রাজার, তার নাম হচ্ছে সংগ্রাম বিসরা। সংগ্রাম বিসরা মানে যে যুদ্ধে ভয় পায়। তার বন্ধুর নাম হচ্ছে বিশ্বাসঘাতক। এই নামগুলো ব্যবহার করা হচ্ছে এই কারণে যে এই লোকগুলোকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করব যে এই ধরনের চরিত্র আমরা দেখতে পাচ্ছি বাস্তব জীবনে, এবং তাদের নিয়ে তাদের স্বরূপটা তোমরা চিনে ফেলতে পারবে। এইরকমই আরেকটা প্রহসন আছে, হাস্যার নব, জগদীশ্বরের লেখা। সেখানে রাজার নাম অনয় সিন্ধু। তিনি হলেন সব রকম অন্যায়ের সাগর। তার মন্ত্রী হচ্ছেন কুমতি বর্মা। বোঝাই যাচ্ছে মন্ত্রী কিরকম হবেন। আজকাল এরকম কুমতি বর্মা প্রচুর মন্ত্রী দেখা যাচ্ছে। একজন গুরুর নাম হচ্ছে বিশ্ব ভণ্ড, তার শিষ্যের নাম হচ্ছে কলহাঙ্কুর। আবার চিকিৎসকের নাম এখানে হচ্ছে ব্যাধি সিন্ধু, এবং এক নাপিতের নাম হচ্ছে রক্তকল্লোল, কারণ সে চুল কাটতে গিয়ে বা দাড়ি কামাতে গিয়ে রক্ত গঙ্গা বইয়ে দেয়। এই ধরনের সব নাম আমরা দেখছি। এবং এখানে আবার সেনাপতির নাম হচ্ছে রণজম্বুক। জম্বুক মানে শেয়াল, যুদ্ধে যে শেয়ালের মতো আচরণ করে সে হলো রণজম্বুক। যাই হোক, এইরকম সমস্ত চরিত্রের নাম দেখা যাচ্ছে। সুতরাং তাদের কাজকর্ম খুব হাস্যকর হবে এটা বলাই বাহুল্য। লোকে গোড়া থেকেই রেডি হয়ে থাকে হাসবার জন্য। হাসুক বা না হাসুক, তাদের হাসানোর সব রকম জোগাড় যন্ত্র করে রাখা হচ্ছে। তো এখানে আমরা এর আগে দেখেছি, বিশেষ করে বৃক্ষকটিকে যে হাসির কথাগুলো আমরা পেয়েছি, সেইগুলো সম্বন্ধে আমরা একটু একটু আলোচনা করেছি। দু একটা আরো বলছি। যেমন পঞ্চম অঙ্কে বসন্ত সেনা আসছেন চারু দত্তের কাছে অভিসারে। তো সেখানে যে চেটকে পাঠিয়েছেন, চেট বা দাসকে পাঠিয়েছেন বসন্ত সেনা, যে চারু দত্তকে জানাতে হবে যে বসন্ত সেনা আসছেন, যাতে তিনি প্রস্তুত হয়ে থাকেন। তো সে এসে প্রথমে চারু দত্তের সঙ্গে কি করে কথা বলবে, সে এসে বিদূষকের সঙ্গে কথা বলছে, অর্থাৎ মৈত্রেয়ের সঙ্গে। তাকে বলছে যে সে এসে গেছে, আরে এসা সা, ওই সে এসে গেছে। আর বিদূষক বলছে কা এসা কা, এরকম এসা সা এরকম ভাবেই বলে চলেছে কিছুক্ষণ। তখন বিদূষক বিরক্ত হয়ে বলছে, কিম ইদানিং দাস্যা পুত্র দুর্ভিক্ষ কালে বৃদ্ধরাঙ্ক ইব ঊর্ধ্বকাং ইব শাসায়সে এসা সা ইতি। তুই কি দুর্ভিক্ষের সময় যেমন বুড়ো ভিখিরিরা হাঁসফাঁস করে সেই রকম করে এসা সা বলে যাচ্ছ? আর চেটে তাকে বলছে, আরে ত্বমপি ইদানিম ইন্দ্র মহাকামুকৈব সুষ্ঠু কিং কাকায়সে কাকাইতি। তুমি ইন্দ্রের যজ্ঞে যে কাককে ডাকা হয়, ইন্দ্রের যজ্ঞে কাককে খাওয়ানো হতো, সে কাকের মতো ডাকছো কা কা করে, তাহলে কি বলবে বলো কথায়? চেটো তো তার তার যে আর কি দিদিমণি, তার নাম তো করতে পারে না মুখে। সে বলছে, আরে প্রশ্নংতে দাস্যাম, তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। ধাঁধা টাদা বিদূষক বোঝে না। সে বললো, অহংতে মস্তকে পাদং দাস্যাম, আমি তোমার মাথায় পা দিচ্ছি। আরে জানি হি তাবৎ তেন হি কস্মিন খালে ছুতা মুকুলিতা ভবন্তি। জানিস কোন সময় আমের মুকুল ফোটে? বিদূষক বলছে, দাঁড়াও, বলে ফেলবে আগেই বলছে, আরে দাসিয়া পুত্র গ্রীষ্মে, গ্রীষ্মকালে ফোটে। তখন সে হেসে বলছে, আরে নাহি নাহি। দাঁড়াও, কি বলবো তাহলে, যাই বয়স্যকে জিজ্ঞেস করে আসি। বয়স্যকে গিয়ে জিজ্ঞেস করছে চারু দত্তকে, বহু বয়স্য তাবৎ প্রক্সামি তাবৎ কস্মিন কালে ছুতা মুকুলিতা ভবন্তি। চারু দত্ত বলছে, মূর্খ বসন্তে। ও গিয়ে ফিরে আবার ওই কথাটাই বলছে, মূর্খ বসন্তে। তখন সেটা বলছে, দ্বিতীয়ান্তে প্রশ্ন দাস্যামি সুসমৃদ্ধানাং গ্রামাণায় কো রক্ষাং করুত, কার রক্ষাং করুত। যে গ্রামগুলি সুসমৃদ্ধ তাদের রক্ষা কে করে? বিদূষক বলছে, আরে রাথ্যা, যারা রথ চালায় সে তারা। আচ্ছা, আরে নাহি নাহি। দাঁড়াও, আবার বয়স্যকে জিজ্ঞেস করে আসে। জিজ্ঞেস করে বলছে যে, জিজ্ঞেস করছে, তখন চারু দত্ত বলছে বয়স্য সেনা। ফিরে এসে বলছে,
अरे दास्या पुत्र सेना। তখন চেট বলছে, আরে দুয়ে আপনি একস্মিন কৃত্বা শীঘ্রং বলো, দুটো তাড়াতাড়ি করে একসঙ্গে করে বলো। এখন ও তো সবসময় উল্টোটাই বলবে, সেনা বসন্তে। তখন চেটে বলছে, আরে উল্টে বলো, ঘুরিয়ে বলো, পরিবৃত্তি ভালো। ও ঘুরে গিয়ে এক পাক ঘুরে গিয়ে স্টেজে বললো সেনা বসন্তে। আরে মূর্খ বটুক, পদে পরিবর্তন। আরে মুখু বামুন, পদ পরিবর্তন, পদ উল্টে বল। এখন পা দুটোকে উল্টো করে বলছে সেনা বসন্ত। আরে মূর্খ, অক্ষর পদে পরিবর্তন, শব্দগুলোকে ঘুরিয়ে বলো। তখন অনেক ভেবেচিন্তে বলছে বসন্ত সেনা। এতক্ষণ লাগলো ওর এই সামান্য ধাঁধাটা বুঝতে। এই ধরনের রসিকতা পদে পদে আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে আমরা দেখছি যেখানে ষষ্ঠ অঙ্কে যেখানে ওই গাড়ি বদল হয়ে যাচ্ছে, চারু দত্তের গাড়ি আর সর্বিলকের কি বলে সকারের গাড়ি, সেখানে গাড়িতে আর্যক রয়েছেন লুকিয়ে, যিনি কিনা বিদ্রোহীদের নেতা। সেই গাড়িটা আটক করেছে দুই পুলিশ, তাদের নাম চন্দনক এবং বীরক। বীরক বলছে গাড়িটা আমাদের দেখতে হবে, ইন্সপেক্ট করতে হবে। কিন্তু চন্দনক এদিকে দেখছে যে গাড়িতে আর্যক রয়েছেন, আর্যক তাকে দেখি তার কাছে তার আশ্রয় চাইছেন, বলছেন শরণাগতস্মি। এবং এ কথার যে উত্তর সাধারণত মানুষ দিয়ে থাকে, অভয়ং শরণাগতস্মি। তারপর অভয় তো দিল, কিন্তু কি করে তাকে রক্ষা করবে? কারণ বীরক যদি গাড়িটা দেখে তাহলে তো দেখবে ভেতরে আর্যক রয়েছে, তখনই তাকে গ্রেপ্তার করা হবে। আর্যকের খোঁজেই তারা রাস্তা আটক করেছে। ইতিমধ্যে কি করে আটকানো যায়, তখন চন্দনক ভাবছে যে একটাই কাজ করা যায়, কর্ণাটক কলহ, কর্ণাটক কলহ করে আটকাবো। কর্ণাটক কলহ, ওদের বোধহয় বাড়ি কর্ণাটে, তারা পায়ে পা বাঁধি ঝগড়া করতে পারে, সেই ঝগড়া লাগিয়ে দিয়েছে। তো চন্দনক তো আগে দেখেছে, বীরক বলছে আমিও দেখবো। তখন বলছে যে তখন বলে তুমি কি দেখবে? বললে তুমি এক্ষুনি বললে দৃষ্ট, দৃষ্ট মায়া, তারপর বললে দৃষ্টা মায়া বসন্ত সেনা। তখন বললে আরে ওরকম, ওটা আবার কোনো ব্যাপার নাকি, আমরা ওরকম বলেই থাকি। দাক্ষিণাত্যা অব্যক্ত ভাষীরা, আমরা দাক্ষিণাত্যের লোক, আমরা এরকম একটু জড়ানো জড়ানো কথা বলি। খসা খত্তি খাডা খাড্ডা বিড কর্ণাটক কর্ণ প্রাবরণ দ্রাবিড় চৌল চীন বর্বর খের। এই একেবারে গড়গড় করে অনেকগুলো নাম বলে গিয়ে বলে এরা সবসময় এরকম ভুলভাল বলে, আর্য বলে কখনো কখনো বলে আর্য। না তা হবে না, আমি দেখবো। তখন বলে তোমার এত বড় সাহস, তুমি আমাকে আমাকে টপকে তুমি দেখবে? আমি বলছি যে সব ঠিক আছে, তুমি গাড়ি দেখবে। তো তোমার বলে তারপর বলছে যে হ্যাঁ, তোমার তো অনেক এখন মান সম্মান বেড়েছে, তোমার জাতি ভুলে গেছো। তখন বীরক বলছে কি, আমার কি জাতি? আমি বলে কি আর তোমার জাতি, তুমি তো জেনেও জেনেও বলবো না কেন, হাটে হাঁড়ি ভাঙবো। তুমি পাথরের ওপর জল ছিটিয়ে ছিটিয়ে মানুষের দাড়ি কাবাও কাঁচি হাতে, তুমি এখন সেনাপতি হলে। বলে তবে আমাকে, তবে রে আমাকে নাপিত বলছিস? তোর নিজের জাতি ভুলে গেছিস? তোমার খুব বিশুদ্ধ জাতি। বীরককে বলছে চন্দ্রনককে, তোমার মাতা হচ্ছে ভেরি, তোমার পিতা হচ্ছে পটহ, আর করটক মানে খঞ্জনি হচ্ছে তোমার ভাই, তুমিও সেনাপতি। তার মানে এগুলোর অর্থ হচ্ছে যে এই যে বাজরাগুলো যে তৈরি হয়, এগুলো এগুলো তো সমস্ত চাবড়া দিয়ে হয়। এই চাবড়া, তার মানে ওকে চর্মকার বলছে। এবং তখন ও খুব রাগ দেখিয়ে ওর বীরকের পিঠে একটা লাথি মারলো, এবং বীরক রাগ করে রাজার কাছে নালিশ করতে চলে গেল। এখন এইরকম একটা দৃশ্য চোখের সামনে দেখলে অবশ্যই দর্শকেরা খুব হাসবে, কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াস, যে একজনকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছে আর একজন সে পালাতে দেবে না, এইরকম একটা জায়গাতে ব্যাপারটা এসে দাঁড়িয়ে গেছে।
তো যাই হোক, এটা হলো এইরকম ধরনের হাসির কথা তো আছেই। আর আগেও তো সেই ধীবরের কথা তো বলেছি, ধীবর যেখানে বলছে যে আহ, অভিজ্ঞান শকুন্তলমে ধীবর মাছ মাছ ধরেছে, পেটের মধ্যে মাছের পেটে আংটি পেয়েছে এবং পুলিশরা তাকে তাড়না করছে। এই যে আলোচনাগুলো তাদের, এটা মনে করিয়ে দেয় শেক্সপিয়ারের একটা নাটক থেকে উদ্ধৃতি দিয়েছিলাম, যে পুলিশ বলছে যে হ্যাঁ এরা খুব বাজে লোক, ওই জন্য আমরা পুলিশ হয়ে এদের সঙ্গে মেলামেশা করি না। তো পুলিশ যদি মেলামেশা না করবে অপরাধীদের সঙ্গে, তাহলে চোর ডাকাতদের ধরবে কি করে? এই ধরনের কথাবার্তা আমরা সব জায়গাতেই পাচ্ছি। এমনকি যেটা হাসির নাটক নয় সেখানেও আমরা সেই হাসির ব্যাপারটা পেয়ে থাকি। আর যেগুলো হাসির সেগুলোর তো কথাই নেই, সেগুলো প্রশ্নই নেই, সেখানে হাসির কথা তো থাকবেই। এই আগে যেটা বলেছিলাম উদয়ের বিষয়ে, যে নাটকগুলো আছে, ভাসের দুটো নাটক আছে, এছাড়া শ্রীহর্ষ অর্থাৎ রাজা হর্ষবর্ধন, তরুণের রাজা, তিনি তো দুটো নাটিকা লিখেছিলেন, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী। সেখানে প্রিয়দর্শিকাতে দেখা যাচ্ছে যে রাজার সঙ্গে প্রিয়দর্শিকা নামে এক নায়িকার দেখা হবে, কিন্তু বাসব দত্তা জানতে পারলে খুব রেগে যাবেন। কি করে দেখা করানো যায় সেই জন্য একটা নাটক অভিনয় হচ্ছে, তার মধ্যে ওই দুজনকে কায়দা করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এইসব মৈত্র এইসব প্ল্যান, কি বলে, বিদূষক এইসব প্ল্যান করেছে, বিদূষক বসন্তকে এইসব প্ল্যান করেছে। কিন্তু ওই সময়টাতে সে বেচারা ঘুমিয়ে পড়েছে এবং ঘুমের ঘোরে সমস্ত প্ল্যানটা বলে দিচ্ছে এবং বসন্ত সেনা সেটা জানতে পেরে যাচ্ছে। এরকম ধরনের ছোটখাটো ঘটনা তো রয়েইছে। আর হাসির নাটকের কথা তো বললাম, আমাদের এখানে কিরকম ভারতীয় সংস্কৃত নাটকের মধ্যে কিভাবে একেবারে পুরোপুরি হাসির জিনিস আছে। যেমন আমরা বাংলা সাহিত্যেও দেখছি, বাংলা সাহিত্যে যখন বাংলা সাহিত্য প্রথম শুরু হলো তখন তো ঠিক ওইভাবে সাহিত্য রচনা করা হয়নি। বেশিরভাগ কাব্য যেগুলো রচনা করা হয়েছিল সেগুলো সব দেবদেবীদের নিয়ে, কিন্তু তার মধ্যে হাসির কথা অনেক ছিল। আমরা তো ভারতচন্দ্র পড়েছি, ভারতচন্দ্রের মধ্যেও আমরা সেরকম হাসির কথা পেয়েছি। এবং আরো যে সমস্ত আমরা সব মঙ্গল কাব্য টাব্য পেয়েছি, সব জায়গাতেই আমরা হাসির ব্যাপারটা নেই এমন কোথাও আমরা দেখবো না। কারণ ওই যে একটা কমিক রিলিফের ব্যাপার রয়েছে, ওই জিনিসটা সবসময় দর্শকরা বা শ্রোতারা খুব উপভোগ করে। ওটা না হলে ঠিক জমে না। এইভাবে একটা বিভিন্ন রকমের রস সৃষ্টির তো ব্যাপার রয়েছে, তার মধ্যে এই হাস্যরসের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সবসময় একটা হাসির জায়গা সেখানে রাখতে হবে। এটি এখানে আমরা এর আগে অনেকেই আলোচনা করেছেন, বলেছেন যে আমরা যে বাংলা যে সমস্ত প্রহসনগুলো দেখেছি, শতবার একাদশী দীনবন্ধু মিত্রের, বা মাইকেলের একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়িরও, এইগুলোর মধ্যে আমরা দেখছি গোড়া থেকেই হাসির উপাদানটা কিভাবে নিয়ে আসা হচ্ছে এবং সেখানে ব্যঙ্গ করা হচ্ছে। কাকে ব্যঙ্গ করা হচ্ছে? যে সমাজে এমন কিছু ব্যক্তি যাদের যারা আসলে খুব সুবিধার না, মন্দ লোক। বিশেষ করে যেটা দেখেছি আমরা শতবার একাদশী এবং একে সভ্যতা দুটো জায়গাতে, দুটো প্রহসনেই দেখেছি। এখানে কি দেখছি যে তখনকার কালে যে নব্য বাঙালিরা, কিছু কিছু তো ছিল তারা খুবই মানে আজকের দিনের দৃষ্টিভঙ্গিতে তারা নব্য চিন্তায় তারা ভাবিত হয়েছিল, কিন্তু আরো কিছু কিছু ছিল অত্যন্ত বাজে টাইপের বড় লোকের ছেলে। তারা নেশা ভাঙ করে এবং যা আনুষঙ্গিক যা কিছু ব্যাধি তাদের সেগুলোই সবই করে থাকে। বাড়িতে তাদের সবাই খাতির করে চলে, আহা ছেলে লেখাপড়া শিখছে, কিন্তু ছেলে ওধারে যে কি করে বেড়াচ্ছে কেউ জানে না। এইভাবেই কণিকা কাঞ্চন অটলের বাড়িতেই চলে আসে, স্থান পেয়ে যায়। অটলের মা
তাকে আদর করে ডেকে আনেন যে ছেলে খুশি থাকবে বলে। এগুলো সমস্তই কিন্তু এগুলো এই ধরনের ঘটনা তখন ঘটেছে এবং সেইগুলোকেই ব্যঙ্গ করে সেইগুলোকেই তিরস্কার করে তারা উপস্থাপিত করেছে। অপরদিকে বুড়ো শালিকের ঘাড়েরও এটা হলো চিরাচরিত যে জিনিসটা আমাদের সমাজে রয়েছে, যে দুশ্চরিত্র বৃদ্ধ লোকেদের যে সমস্ত কার্যকলাপ, সেখানে ভক্তপ্রসাদকে নিয়ে আমরা সবটাই সেখানে দেখতে পাই। সেখানে সে এধারে মহাজনী করছে, মোটা টাকা আদায় করে নিচ্ছে খাতকের কাছ থেকে, আর ওধারে তার চরিত্রের কোনো একদম যাকে বলে মা বাপ নেই, যে তার থেকে অনেক ছোট, হয়তো তার মেয়ের বয়সী মেয়ে, তাদের প্রতি হচ্ছে কুদৃষ্টি দেয়। কুদৃষ্টি দেওয়া শুধু নয়, তাকে কি করে বশ করা যায় সেটাও চেষ্টা করে। এই ধরনের অত্যন্ত যেটা সমাজে প্রচলিত অথচ সমাজে যেটা নিন্দনীয়, সেই জিনিসটাকে আমরা দেখেছি চোখের সামনে নিয়ে আসা হয়েছে। আর পরবর্তীকালেও যে সমস্ত নাটক প্রহসন রচিত হয়েছে বা হচ্ছে এখনো, তার মধ্যেও কিন্তু এই যে ব্যঙ্গ করা, শুধু নিন্দা করা নয়, লোকটা খারাপ এটা দেখানো নয়, সেই লোকটাকে এমন ভাবে ব্যঙ্গ করা যাতে করে লোকে বুঝতে পারে যে এই লোকটা আসলে সেদিক দিয়ে দেখতে গেলে কোনো তাকে খাতির করার কোনো দরকারই নেই, এ অত্যন্ত ঘৃণ্য ব্যক্তি। এই ধরনের জিনিসটা দেখছি আমরা খুব প্রাচীনকাল থেকে চলে আসছে, এবং এই হাসির ব্যাপারটা সঙ্গে ওই ব্যঙ্গ করার ব্যাপারটা একেবারে ওতপ্রোত ভাবে মিশে যাচ্ছে। ব্যঙ্গ করা না করে তো হাসি কি করে হবে? কি দেখে মানুষে হাসবে? একটা হাসির তো কিছু প্রয়োজন দেখানো হাসির। সেখানে ওই লোকটাকে দেখিয়ে বলছে এই দেখো এই লোকটা এরকম নিজেকে কত বড় মনে করে, আসলে এরকম, এই লোকটা আসলে এরকম বাজে, কিছু জানে না, বা এরকম ধরনের বাজে লোক, মুখে খুব বড় বড় ধার্মিক বুলি দেয়। এই ধরনের জিনিসটা আমরা দেখছি যে একেবারে সেই খুব প্রাচীন কাল থেকে সব রকমের অভিনয় বা যে ধরনের রচনা পরিবেশন করা হয় দর্শকদের কাছে, সেগুলোর মধ্যে এই জিনিসটা কিন্তু বারবার করে চলে আসে। এবং এটাই সেই জন্য হাসির ব্যাপারটা আমরা কখনো কোনো নাটক বা কোনো রকম অভিনয় থেকে একেবারে পুরোপুরি বাদ দিতে পারি না। যাই হোক, এই পর্যন্ত বললাম, তারপরে আপনারা এখন কেউ কিছু বলবেন, কিছু জিজ্ঞাসা করবেন,